ইন্ডিয়ান ক্লাস আজকে স্টার্ট করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সাবস্টেশন নিয়ে। তো সাবস্টেশনের উপর আমাদের দুইটি ক্লাস সাধারণত আলোচনা হবে। তার মধ্যে আজকে হচ্ছে ফার্স্ট পার্ট আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা যদি আজকের ক্লাসের ওভারভিউটি একটু দেখে ট্রাই করি। আমরা যেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে ডেফিনেশন এন্ড পারপাস অফ সাবস্টেশন, অর্থাৎ সাবস্টেশন আসলে কি এবং কি উদ্দেশ্যে এটা ইউজ করা হয়। দেন বিএনবিএস এর কিছু গাইডলাইন আমরা জানা ট্রাই করব সাবস্টেশন ইনস্টল করার ক্ষেত্রে। কিছু কি পয়েন্ট, কিছু কি কম্পোনেন্ট আমরা জানবো, অর্থাৎ সাবস্টেশনের সাধারণত কি কি কম্পোনেন্ট থাকে সেগুলো সম্পর্কে জানার ট্রাই করব, এবং ডিফারেন্ট ডিভাইস অপারেশন এন্ড ফাংশনালিটি, অর্থাৎ সাবস্টেশনে যেই ইকুইপমেন্ট গুলো থাকে সেগুলো কিভাবে জাস্ট অপারেট করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয়, এই সংক্রান্ত আলোচনা আজকের ক্লাসে আমাদের থাকছে। তো আমরা যদি শুরু করি, শুরুতে হচ্ছে ডেফিনেশন এন্ড পারপাস যদি আমরা একটু বোঝার ট্রাই করি, সাবস্টেশন আসলে কি, কেন ইউজ করা হয়। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এ ডিস্ট্রিবিউশন সাবস্টেশন পার্ট অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম used to adjust power unstable, দুঃখিত, usable to consumer। তো এটার মানে একদম ইজি, আমরা সবাই বুঝতে পারছি। সাধারণত এই ডিস্ট্রিবিউশন সাবস্টেশন এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা পার্ট। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ছাড়াও এছাড়া বিভিন্ন এমন কিছু সাবস্টেশন থাকে যেগুলো শুধু ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ করা হয়। বাট আমরা হচ্ছে সেই দিকে যাব না, আমরা শুধুমাত্র ডিস্ট্রিবিউশন সাবস্টেশন নিয়ে আলোচনা করে ট্রাই করছি। অর্থাৎ যেই সাবস্টেশনের কাজ হচ্ছে জাস্ট ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা এবং পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, অর্থাৎ যেটা রেটিং সাধারণত 11 কেভি থেকে 400 ভোল্টেজে স্টেপ ডাউন করে থাকে। সকল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার গুলোর রেটিং সাধারণত এমনই থাকে যে 11 কেভি লাইন ইনপুট হবে এবং সেটাকে 400 ভোল্টেজে জাস্ট স্টেপ ডাউন করে ডিস্ট্রিবিউট করা হবে। তো এরকম ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ক্ষেত্রে জাস্ট দুইটি অপারেশন কমপ্লিট করা, একটি হচ্ছে ভোল্টেজের যে লেভেল সেটাকে স্টেপ ডাউন করা এবং সেটাকে ডিস্ট্রিবিউট করা। এটা হতে পারে রেসিডেন্সিয়াল ইউজের ক্ষেত্রে বা কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে। তো এই উদ্দেশ্যে আসলে সাবস্টেশনটা ইউজ করা হয়। তো আশা করছি আমরা ডেফিনেশন এবং পারপাসটা বুঝে যাই, আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আসলে কেন সাবস্টেশন ইউজ করা হয়। তবে এটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটু পেছনের আলোচনাটা রিকল করছি, যে আমরা কিন্তু পেছনের যে আলোচনা ছিল সেখানে আলোচনা করেছিলাম যে কেন পাওয়ারকে ট্রান্সমিট করার ক্ষেত্রে আমরা হাই ভোল্টেজে ট্রান্সফার করি। এটা আমরা জেনে অবশ্যই আমাদের আইডিয়া আছে যে পাওয়ার গুলোকে বা পাওয়ার কেন আসলে হাই ভোল্টেজে ট্রান্সফার করা হয়। আমরা যদি পাওয়ার লো ভোল্টেজে ট্রান্সফার করি তাহলে কিন্তু ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি লস পড়ে যাবে, অনেক পাওয়ার লস আমাদের ট্রান্সমিশনের ক্ষেত্রে ক্রিয়েট হবে। তো পাওয়ার লসটা রিডিউস করার জন্য পাওয়ার ট্রান্সমিট করা হচ্ছে হাই ভোল্টেজে। বাট হাই ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিট করলেও সেই পাওয়ার যখন কনজিউমার ইউজ করবে তারা তো আর হাই ভোল্টেজে সেটা ইউজ করতে পারবে না, যেহেতু এক্ষেত্রে পাওয়ার যদি অনেক হাই ভোল্টেজে থাকে সেক্ষেত্রে দুর্ঘটনাও যেমন অনেক বেশি ঘটতে পারে, অনেক হ্যাজার্ড ক্রিয়েট হতে পারে, তেমনি কনজিউমাররা সাধারণত এটা হাই ভোল্টেজে পাওয়ার গুলো ইউজ করতে অভ্যস্ত না এবং এটা রিস্কি হয়ে যায়। তো সেক্ষেত্রে কনজিউমার যেহেতু লো ভোল্টেজে পাওয়ার গুলো ইউজ করবে, তো সেক্ষেত্রে যেহেতু ট্রান্সমিশন করার সময় আমরা পাওয়ারটাকে হাই ভোল্টেজে ট্রান্সফার করছি, যখন কনজিউম করা হবে ইউটিলিটি সাপ্লাই থেকে, তো ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে আবার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে জাস্ট ডিস্ট্রিবিউট করা হয়। তো এই পাওয়ারটাকে জাস্ট স্টেপ ডাউন করে, পাওয়ারের ভোল্টেজটা স্টেপ ডাউন করে ডিস্ট্রিবিউট করার কাজটাই হচ্ছে আমাদের এই সাবস্টেশনের টাস্ক থাকে। তো আমরা আশা করছি এই স্লাইডটুকু আমরা ক্লিয়ার। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেন সাবস্টেশন ইনস্টল করার ক্ষেত্রে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের কখন একটি সাবস্টেশন ইনস্টল করা দরকার। কোন একটা বিল্ডিং এর ইলেকট্রিক লোড বা লোড ইলেকট্রিসিটি যদি 50 কিলোওয়াট 50 কিলোওয়াট এক্সিড করে বা 50 কিলোওয়াটের বেশি হয়ে যায়, তখন হচ্ছে ওই বিল্ডিং এর জন্য আমাদের সাবস্টেশন মাস্ট বি ইনস্টল করতে হবে। বলতে গেলে যদি ইলেকট্রিক্যাল লোডটা 50 কিলোওয়াট এক্সিড করে, 50 কিলোওয়াট যদি ক্রস করে ফেলে, তাহলে হচ্ছে রিকমেন্ড করা হয়, রিকমেন্ড থাকবে যে সেই বিল্ডিং এর জন্য যেন সাবস্টেশন ইনস্টল করতে হয়, এবং সেই সাবস্টেশনের ক্যাপাসিটি থাকতে হবে বা ট্রান্সফরমারের ক্যাপাসিটি থাকতে হবে সেই বিল্ডিং এর টোটাল কানেক্টেড লোডের 80%।
আমরা যদি বিএনবিসি রুলস ফলো করি, সাপোজ এই যে ইনফরমেশনটা আমরা শেয়ার করছি এটা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে নিয়ে হয়েছে। আমরা যদি বিএনবিসি 2020 বইটা ফলো করি, সেখানকার যে 8 পার্ট, 8 নম্বর ভলিউম বা ইলেকট্রিক্যাল পার্টে আর্টিকেল নাম্বার 1.3.18.1 আমরা চেক করে নিব। এটার যে পিডিএফ ভার্সন এটা, বা বিএনবিসির ইলেকট্রিক্যাল পার্টের যে পিডিএফ ভার্সন, এটা আমরা ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারবো, আর আমরা এটা প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে এটা আমরা চেক করে নিতে পারবো অবশ্যই যে এই রুলস থেকে, আর্টিকেল নাম্বার থেকে জাস্ট আমাদেরকে রিকমেন্ড করা হয়েছে যদি বিল্ডিং এর লোড 50 কিলোওয়াটের উপরে হয়ে থাকে তাহলে সেটা ইনস্টল করতে হবে, এবং সেই সাবস্টেশনের ট্রান্সফরমার যে ক্যাপাসিটি সেটা টোটাল কানেক্টেড লোডের 80% হতে হবে মিনিমাম। অথবা আমরা যে ম্যাক্সিমাম ডিমান্ড এবং ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে কিভাবে লোড এস্টিমেট করতে হয় সেটা যেহেতু প্রিভিয়াস ক্লাস আলোচনা হয়েছিল, সেভাবেও আমরা কিন্তু ট্রান্সফরমার সিলেক্ট করতে পারি। তো সামনে হচ্ছে আমাদের কিছু ম্যাথ থাকবে আলোচনা, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এটা হচ্ছে বিএনবিসি থেকে আমরা জানলাম যে কখন একটি বিল্ডিং বা কোন একটা কনস্ট্রাকশনে আমাদের সাবস্টেশন ইনস্টল করতে হবে, কখন ইনস্টল করতে হবে সেটা আমরা জানলাম। বাট যদি আমরা দেখি যে আমাদের একটা সাবস্টেশন ইনস্টল করা দরকার, আমাদের ইলেকট্রিক্যাল লোড সেটা 50 কিলোওয়াট জাস্ট এক্স ক্রস করে ফেলছে, তো সেক্ষেত্রে যে স্টেপগুলো ফলো করে আমরা সাবস্টেশন ইনস্টল করবো সেই স্টেপগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে সাইট প্রিপেয়ার করতে হবে, অর্থাৎ জাস্ট রুম, সাবস্টেশনের জন্য যে রুম বা কোন রুম অথবা যে এরিয়াটা হচ্ছে আমরা বরাদ্দ রাখবো সেই সাইটটা আমাদের প্রিপেয়ার করতে হবে। দেন সেটার যে ফাউন্ডেশন এবং স্ট্রাকচার সেটা অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যে সাবস্টেশনে যে হেভি ইকুইপমেন্ট গুলো থাকতে পারে, ট্রান্সফরমার তো অবশ্যই থাকবে, সঙ্গে জেনারেটরও থাকতে পারে। তো সেই হেভি ইকুইপমেন্ট গুলো, লোড গুলো জাস্ট নিয়ে সেই হেভি লোডের যে ইকুইপমেন্ট গুলো থাকবে সেগুলো নিয়ে সেটা স্টেবল বাট সাস্টেইনেবল কোন একটা কনস্ট্রাকশন ক্রিয়েট করার জন্য সেভাবে কনস্ট্রাকশনটা প্রিপেয়ার করতে হবে। দেন ট্রান্সফরমার ইনস্টলেশন, এটা তো আমাদের ফার্স্ট পার্ট, অর্থাৎ যদি সাইট প্রিপেয়ার হয়ে যায়, যেই এরিয়াটাতে বা যেই রুমটাতে হচ্ছে আমরা সাবস্টেশন ইনস্টল করব সেই রুমের যেই ফাউন্ডেশন স্ট্রাকচার সবকিছু কম প্রিপেয়ার হয়ে গেল, আমরা স্টার্ট করবো হচ্ছে ট্রান্সফরমার থেকে। ট্রান্সফরমার ইনস্টল করতে হবে, সুইচ গিয়ার ইনস্টল করতে হবে, এছাড়া প্রোটেক্টিভ ডিভাইস, কন্ট্রোল এন্ড মনিটরিং ডিভাইস গুলো তো ইনস্টল করতেই হবে, এবং আর্থিং সিস্টেম আর টেস্টিং এন্ড, অর্থাৎ সবগুলো যখন ইনস্টল করা হয়ে গেল, আর্থিং সিস্টেম একদম ট্রান্সফরমার থেকে শুরু করে আর্থিং সিস্টেম পর্যন্ত, দেন আমাদের সবশেষে তো টেস্টিং করতে হবে, অর্থাৎ সবকিছু প্রপারলি কাজ করছে কিনা, প্রত্যেকটা ডিভাইস ঠিক আছে কিনা সবগুলো টেস্টিং করে জাস্ট সাবস্টেশনের ইনস্টলেশনের যে স্টেপ গুলো এগুলো আমরা জাস্ট কমপ্লিট করতে পারি। দেন আমাদের কিছু বিএনবিসি গাইডলাইন জানা থাকতে হবে সাবস্টেশন ইনস্টলেশনের ক্ষেত্রে। সাপোজ যদি আমরা একাধিক ট্রান্সফরমার যদি ইনস্টল করি একটি সাবস্টেশনে, তাহলে তাদের মধ্যে স্পেস কত থাকতে হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে। বিএনবিসি থেকে যদি আমরা জানা ট্রাই করি, প্রথমে হচ্ছে আমরা ট্রান্সফরমারের ডিস্টেন্স না, আমরা যদি লোকেশন থেকে স্টার্ট করি, যে সাধারণত কোন লোকেশনে আমাদের সাবস্টেশনটা ইনস্টল করতে হবে। তো সাবস্টেশনের জন্য যদি সেপারেট একটা বিল্ডিং, এটা যে বিল্ডিং হতে হবে এরকম না, যা সেপারেট একটা রুম, আমাদের যদি রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল কোনো বিল্ডিং এর জন্য সাবস্টেশন যদি ইনস্টল করতে হয়, তো সাবস্টেশনের জন্য যে রুমটা আমরা বরাদ্দ রাখবো সেই রুমটা যদি বিল্ডিং থেকে আলাদা কোনো এরিয়াতে হয়, জাস্ট বিল্ডিং থেকে সেপারেট যদি হয় সেটা আমাদের জন্য বেটার। বাট যদি সেরকম কোনো রুম আলাদা না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর তো আমরা বুঝতেই পারছি, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমাদের সাবস্টেশনটা ইনস্টল করতে হবে। আমরা যেন কোন হাই রাইজ বিল্ডিং এর একদম উপর তলায়, জাস্ট উপরের লেভেলে যেন আমরা সাবস্টেশন ইনস্টল না করি। এবং এই গাইডলাইনটা বলা হয়েছে বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্ট, অর্থাৎ 8 নম্বর পার্টের আর্টিকেল নাম্বার 1.3.18.2 তে এগুলো বর্ণনা করা আছে, আমরা চেক করে দেখে নিব। লোকেশনটা যখন স্পেসিফাই হয়ে গেল, দেন আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে ইনস্টল করি, অর্থাৎ আমরা সেপারেট বিল্ডিং ইউজ করি না কেন বা সেপারেট রুম ইউজ করি না কেন, বিল্ডিং থেকে সেপারেট কোনো এরিয়াতে সেপারেট কোনো রুম অথবা বিল্ডিং এরই গ্রাউন্ড ফ্লোরে আমরা ইউজ করি না কেন, সেটার তো যেহেতু গ্রাউন্ড ফ্লোরেই আমরা ইনস্টল করছি, তো এখানে হাইটের একটা বিষয় আছে। বিএনবিসি তে বলা হয়েছে যে এমন কোন এরিয়াতে, এমন
সেই সাবস্টেশনের রুমের যে ফ্লোর, সেই ফ্লোরটা যেন এতটুকু উচ্চতা মিনিমাম বজায় থাকে যেখানে কোনো ফ্লাড বা বন্যার কোনো পানি যেখানে প্রবেশ করতে না পারে। বাট এই রুমের যে হাইট, সেই হাইটটা হবে মিনিমাম 3 মিটার থেকে 3.6 মিটার পর্যন্ত। এখানে 3 মিটার হচ্ছে আমাদের ছোট সাইজের ট্রান্সফর্মার গুলো যদি ইনস্টল করা হয় তাহলে 3 মিটার হলেই চলবে। বাট যদি ট্রান্সফর্মার রেটিং যদি বড় হয়ে থাকে, বড় সাইজের ট্রান্সফর্মার গুলোর ক্ষেত্রে 3.6 মিটার হাইট একটু বাড়িয়ে নিতে হবে। তো এটাও তো বিএনবিসির ইলেকট্রিক্যাল পার্টে জাস্ট উল্লেখ করা আছে। জাস্ট আর্টিকেল নাম্বার 1.3.18.3 তে এই আলোচনাটা করা আছে, আমরা চেক করে দেখে নিতে পারবো। দেন ভেন্টিলেশন প্রোভাইড করার কথা বলা হয়েছে বিএনবিসি তে। অর্থাৎ যেহেতু আমাদের সাবস্টেশনের ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকবে, সেখানে অবশ্যই প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে। এবং আমাদের বিএনবিসি তে বলা হয়েছে প্রচুর সেখানে পর্যাপ্ত পরিমাণে এনাফ বা সাফিসিয়েন্ট এক্সস্ট ফ্যান এবং ভেন্টিলেশন প্রয়োজন। লাউভারও আমরা ইনস্টল করতে পারলে সেটা ভালো হয়। তো এটা বলা হয়েছে জাস্ট সেম আর্টিকেল নাম্বারই, আমাদের হাইট এবং ভেন্টিলেশন সেম আর্টিকেলই বলা হয়েছে, আমরা চেক করে দেখে নিতে পারবো। অর্থাৎ প্রপার ভেন্টিলেশন থাকতে হবে যেন আলো বাতাসের কোনো ঘাটতি না থাকে। দেন ট্রান্সফরমারের যে ডিস্টেন্স, অর্থাৎ যদি একাধিক ট্রান্সফরমার আমরা ইনস্টল করি একটা সাবস্টেশনে, তাহলে একটি ট্রান্সফরমার থেকে আরেকটা ট্রান্সফরমারের যে ডিস্টেন্স, সেটা উল্লেখ করা আছে বিএনবিসি তে। যদি আমরা যে ছোট সাইজের যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার গুলো আছে সেগুলো যদি আমরা ইনস্টল করি, অর্থাৎ 11 কেভি থেকে 0.4 কেভি পর্যন্ত, তাহলে সেটা ডিস্টেন্স হতে হবে মিনিমাম 1.5 মিটার, মিনিমাম 1.5 মিটার ডিস্টেন্স রেখে আমাদের সাবস্টেশনটা ট্রান্সফরমারটা ইনস্টল করতে। দুইটি ট্রান্সফরমারের মধ্যে মিনিমাম 1.5 মিটার বা 1.5 মিটার ডিস্টেন্স আমাদের রাখতে হবে। বাট যদি একটু বড় সাইজের সাবস্টেশন আমরা ইউজ করি, সাপোজ 33 কেভি থেকে 11 কেভির স্টেপ ডাউন করবে যে ট্রান্সফরমার গুলো, অর্থাৎ এই ট্রান্সফরমার গুলোর সাইজ একটু বড় হয়ে থাকে, সেরকম ট্রান্সফরমারের ক্ষেত্রে একটি ট্রান্সফরমার থেকে আরেকটা ট্রান্সফরমার ডিস্টেন্স মিনিমাম 2.5 মিটার রাখতে হবে। এটা আমাদের বিএনবিসি তে বলা হয়েছে। তো আমরা রেফারেন্স দেওয়া উল্লেখ করা আছে, আমরা দেখে চেক করে নিতে পারবো। বিএনবিসি আরো কিছু গাইডলাইন আমরা জানার ট্রাই করি। এটা হচ্ছে ট্রান্সফরমার ইনস্টল করার ক্ষেত্রে আমরা যদি ভেন্টিলেশন সম্পর্কে জানলাম, ভেন্টিলেশন বা অন্যান্য যে রুলস গুলো সম্পর্কে জানলাম, আমরা যদি একটু স্পেসিফিক্যালি জানার ট্রাই করি, সাপোজ ওয়েল টাইপ ট্রান্সফরমার ইনস্টল করার ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি প্রোভাইড করতে হবে। ওয়েল টাইপ ট্রান্সফরমার কি, সেটা তো আমরা ট্রান্সফরমার সংক্রান্ত যে ক্লাস ছিল সেখানে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি ওয়েল টাইপ ট্রান্সফরমার বলতে আসলে কি, কোন টাইপের ট্রান্সফরমারকে বোঝায় সেটা আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার আছে। আর যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে ট্রান্সফরমার রিলেটেড যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আমরা একটু দেখে আসবো। দেন রিকোয়ার এ সকেপিট, অর্থাৎ সকেপিট জিনিসটা কি, এটা আমরা যদি না বুঝে থাকি, আমি একটু সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে একটা ড্রেনেজ সিস্টেম। আমাদের বাসাবাড়িতে যে পানি নিষ্কাশনের যেমন ড্রেনেজ সিস্টেম করা থাকে, তো ড্রেনের পানিগুলো জাস্ট কোথায় যায়, একটা ড্রেন পিটে, কোন একটা পিটের মধ্যে হচ্ছে ড্রেনের পানিগুলো চলে যায়। তো ওয়েল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি ওয়েল টাইপ ট্রান্সফরমারে কুলিং পারপাসে যে ওয়েল সাধারণত ইউজ করা থাকে, বা আমাদের যে ট্রান্সফরমারের যে মেইন ট্যাঙ্ক, সেই মেইন ট্যাঙ্কে যে ওয়েল থাকবে, সেই ওয়েল যদি বা তেলের পরিমাণ যদি 2000 লিটার ক্রস করে ফেলে, অর্থাৎ 2000 লিটার অথবা তার থেকে বেশি কোনো ক্যাপাসিটি ধারণ ক্ষমতা বিশিষ্ট কোনো মেইন ট্যাঙ্ক বা ট্রান্সফরমারের যে ট্যাঙ্ক যেখানে ওয়েল থাকে, তো মেইন ট্যাঙ্কে ওয়েলের পরিমাণ যদি 2000 লিটার বা তার থেকে বেশি হয়ে থাকে, তাহলে সকেপিট প্রোভাইড করতে হবে, অর্থাৎ তেল নিষ্কাশনের জন্য একটা ড্রেনেজ সিস্টেম। এটা করার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ওয়েল টাইপ ট্রান্সফরমারে মেইন ট্যাঙ্কে যদি 2000 লিটার বা তার বেশি পরিমাণে ওয়েল বা তেল এক্সিস্ট করে, তাহলে কিন্তু সেখান থেকে তেল লিক হয়। নর্মালি ট্রান্সফরমারের ভেতর থেকে তেল লিক হবে অবশ্যই। তো যদি তেল যেহেতু লিক হচ্ছে বা ওয়েল লিক হচ্ছে, এটা যদি প্রপার ড্রেনেজ ব্যবস্থা করা না থাকে, যদি সকেপিট প্রোভাইড করা না হয়, তাহলে সাবস্টেশনের যে ফ্লোর সেটা কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যাবে, এবং সেটা অবশ্যই অনেক রিস্কি। যদি ফ্লোরে তেল থাকে, তাহলে কোথাও জাস্ট একটা ম্যাচের কাঠি পড়লে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া পরিবেশটাও স্যাঁতসেঁতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা ওয়েল টাইপ ট্রান্সফরমারের যদি মেইন ট্যাঙ্কে যদি যেই ওয়েল এক্সিস্ট করবে সেটা যদি 2000 লিটারের বেশি হয়, তাহলে একটা সকেপিট প্রোভাইড করতে হবে। এটা বিএনবিসি তে বলা আছে। তো
আমরা দেখতে পাচ্ছি ওয়াইল্ড টাইপ ট্রান্সফর্মার, এটা হচ্ছে 1 নম্বর জাস্ট ক্লু, সেই 1 নম্বর ক্লু এর রেফারেন্স কিন্তু নিচে দেওয়া আছে, যে এটা হচ্ছে বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্ট, জাস্ট আর্টিকেল নাম্বার 1.3.18.3 সেখানেই উল্লেখ করা আছে, সেম আর্টিকেল। দেন ড্রাই টাইপ ট্রান্সফর্মার কি সেটা তো আমরা সবাই জানি। তো কিছু স্পেসিফিক এরিয়ার ক্ষেত্রে আমাদের ড্রাই টাইপ ট্রান্সফর্মার ইউজ করতে বলা হয়েছে বিএনবিসি তে। সেটা কোন ক্ষেত্রে, যেখানে আমাদের ফায়ার হ্যাজার্ড বা এক্সপ্লোশন ক্রিয়েট হওয়ার মতো কোনো এরিয়া, সেই সমস্ত এরিয়ার ক্ষেত্রে, কিছু সেন্সিটিভ এরিয়ার ক্ষেত্রে কিন্তু ওয়েল টাইপ ট্রান্সফর্মার আমরা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে ড্রাই টাইপ ট্রান্সফর্মার আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, সেন্সিটিভ এরিয়া এগুলো কোথায়? সাপোজ কোনো আমাদের কেমিক্যাল ল্যাব বা কোনো কেমিস্ট্রি ল্যাব বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, যেখানে প্রচুর হ্যাজার্ড, ফায়ার হ্যাজার্ড বা দাহ্য পদার্থ থাকে, অথবা কোনো গ্যাস সিলিন্ডার স্টোরেজ এরিয়া। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে সমস্ত এরিয়াতে ফায়ার হ্যাজার্ড অথবা এক্সপ্লোশন হ্যাজার্ড ক্রিয়েট মতো পসিবিলিটি থাকে, সেই সমস্ত এরিয়ার পাশে আশেপাশে যদি কোথাও সাবস্টেশন ইনস্টল করা হয়, তো সেক্ষেত্রে আমাদের ড্রাই টাইপ ট্রান্সফরমার ইউজ করাটা বেটার। এটা রেকমেন্ড করা হয়েছে সেই এরকম জায়গায় ড্রাই টাইপ ট্রান্সফরমার ইউজ করার জন্য, এবং সেটাও কিন্তু বিএনবিসি আর্টিকেল নাম্বার, অবশ্যই ইলেকট্রিক্যাল পার্ট আর্টিকেল নাম্বার 1.3.80.4 আর্টিকেলে উল্লেখ করা আছে। দেন ভেন্টিলেশন, যে পর্যাপ্ত ভেন্টিলেশন যে থাকতে হবে সেটা সম্পর্কে আমরা জানলাম। তো আরো কোনো স্পেসিফিক কোনো মেজারমেন্ট দেওয়া আছে কিনা? তো ভেন্টিলেশনের জন্য যে আমরা এক্সস্ট ফ্যান ইউজ করব, সেই এক্সস্ট ফ্যানের যে মিনিমাম ডায়ামিটার সেটা বলা আছে 450 মিলিমিটার। এটা কিন্তু মিনিমাম ডায়ামিটার, আমরা এর থেকে বড় সাইজের ভেন্টিলেশন ইউজ করতে পারবো, এক্সস্ট ফ্যান ইউজ করতে পারবো। দেন ডিস্ট্রিবিউশন বোর্ডের পজিশনটা কোথায় হবে সেটা এখানে উল্লেখ করা আছে। অবশ্যই আমাদের 1 মিটার ক্লিয়ারেন্স থাকতে হবে এবং 0.45 মিটার হাইট ফর অ্যাক্সেসিবিলিটি। অর্থাৎ ক্লিয়ারেন্স বলতে এই যে ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো, সেই ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো জাস্ট ওয়ার্কিং স্পেস বা ফ্লোর থেকে 1 মিটার ক্লিয়ারেন্স রেখে হচ্ছে আমাদেরকে ইনস্টল করতে হবে, যেন আমরা ইজিলি দাঁড়িয়ে সেখান থেকে সেই ডিস্ট্রিবিউশন বোর্ডের যত ধরনের মেইনটেনেন্স আছে সেগুলো করতে পারি। তো আশা করছি এই গাইডলাইন গুলো আমরা সবাই বুঝতে পেরেছি। দেন কিছু কি কম্পোনেন্ট আমরা জানার ট্রাই করছি, অর্থাৎ যেই কম্পোনেন্ট গুলো সাবস্টেশনে ইনস্টল করার ক্ষেত্রে মেইন কম্পোনেন্ট হিসেবে কাজ করে। তো প্রথমে হচ্ছে একটি সাবস্টেশনের মেইন পার্ট হচ্ছে সেটা ট্রান্সফরমার। এটার কাজ কি সেটা তো আমরা অলরেডি জেনে গেছি, কারণ ট্রান্সফরমারের উপর আমাদের ক্লাস হয়েছে। এটার কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে এটার কাছে স্টেপ ডাউন করা এবং জাস্ট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করার জন্য, পাওয়ার ডিস্ট্রিবিউট করার জন্য এটা ইউজ করা হবে। দেন ক্যাপাসিটর ব্যাংক, এটা তো জাস্ট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করা হয়, এটা আমরা সবাই জানি, কারণ আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উপর একটা ক্লাস হয়েছে, সেখানে আমরা সেখান থেকে জেনেছি অবশ্যই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমাদের ক্যাপাসিটর ব্যাংকের প্রয়োজন হবে। এছাড়া পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট বা আমাদের কিছু মডিউল আছে, পিএফআই মডিউল, সেই মডিউলগুলো ইউজ করে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে পারি। বাট অ্যাকচুয়ালি আমাদের সাবস্টেশন ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেগুলো রেটিং হচ্ছে ক্যালকুলেট করে বের করতে হবে, সেটা কিন্তু ক্যাপাসিটর ব্যাংক। আর পিএফআই মডিউল, সেটা তো আমরা জাস্ট অটোমেটিক সবকিছু সেট আপ, সার্কিট সবকিছু ড্রয়িং করাই থাকবে, জাস্ট কানেকশন দিয়ে দিতে হবে। এগুলো মেজারমেন্টের কোনো বিষয় না, আমরা জাস্ট কোন একটা ব্র্যান্ডের পিএফআই মডিউল জাস্ট পারচেস করে ফেলতে পারি। বাট ক্যাপাসিটর ব্যাংক, এটা সিলেকশন একটা বিষয় আছে, অর্থাৎ ক্যাপাসিটর ব্যাংকের সাইজ কতটুকু হবে সেগুলো কিন্তু আমাদের ক্যালকুলেট করে বের করতে হয় সাবস্টেশনের ক্যাপাসিটি অনুসারে। দেন বাসবার, এটা অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট সাবস্টেশনের, কারণ যেহেতু সাবস্টেশনে হাই ভোল্টেজ অপারেট করা হয়ে থাকে, তো এবং হাই পরিমাণ পাওয়ার ফ্লো করে থাকে, তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আমাদেরকে অবশ্যই বাসবার ইউজ করতে হবে, যেখানে বাসবার ছাড়া নর্মালি হচ্ছে কেবলগুলো যা জোড়া লাগানো সাধারণত ডিফিকাল্ট। তো বাসবার আসলে কেন ইউজ করা হয় এটা যদি আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা একটু গুগল থেকে ঘুরে আসতে পারি। সাপোজ আমরা যদি এখানে সার্চ করি, জাস্ট কেবল জয়েন লিখে যদি আমরা সার্চ করি,
আচ্ছা, এটা তো মোটামুটি প্রপার ওয়েতেই জয়েনিং করা হয়েছে, বাট কিছু টাইপের কেবল আমরা জয়েন করে থাকি যেগুলো আসলে ইলেকট্রিসিটি হ্যাজার্ড ক্রিয়েট করতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমাদের বাসবার ইউজ করতে হয়। আচ্ছা, এখানে আমরা একটি বাসবার দেখতে পাচ্ছি, একটি বাসবারে অনেকগুলো কেবল জাস্ট জয়েন করা হয়েছে। তো বাসবারের উদ্দেশ্য কিন্তু জাস্ট এটাই। এখানে নিচে আমরা অনেকগুলো বাসবার দেখতে পাচ্ছি, এটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট অনেকগুলো কেবল যখন আমরা একটা স্পেসিফিক পয়েন্টে, একটা জংশন, একটা নোডে যখন জয়েন করব, তো জয়েন যেন ইজিলি করা যায় সেই জয়েন করার উদ্দেশ্যেই জাস্ট বাসবারটা ইনস্টল করা হয়ে থাকে। বাট যদি এই বাসবারের মাধ্যমে আমরা কেবলগুলো জয়েন না করি, তাহলে সিচুয়েশনটা কেমন হবে এটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম। এরকম কোনো ছবি এখানে উল্লেখ করা নেই। আচ্ছা, ওই ছবিটা আসলে আমরা এখন খুঁজে পাচ্ছি না, বাট মোটামুটি এখান থেকে কিছুটা আইডিয়া নেওয়া যেতে পারে। যদি এটা যদিও ছোটখাটো কেবলগুলো জয়েন করার ক্ষেত্রে আমাদের বাসবারের প্রয়োজন পড়ে না, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেমন একটি যখন টেপ ইউজ করে যে একটা হিজিবিজি অবস্থা ক্রিয়েট হয়ে গেছে। বাট সাবস্টেশনে যখন বড় বড় কেবল, মোটা সাইজের কেবল যখন আমরা জয়েন করব, তো জয়েন করার সময় যদি এরকম এক কিছু বাসবার ছাড়া যদি এগুলোকে জয়েন করতে হয়, তখন কিন্তু একটি কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে হবে। বা সেগুলো কিন্তু শর্ট সার্কিট হওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রবাবিলিটি থাকে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি হালকা একটু আইডিয়া পেয়েছি বাসবার আসলে কেন ইউজ করা। এটা জাস্ট জয়নিং পারপাসে, অর্থাৎ অনেকগুলো মাল্টিপল কিছু কেবল একটা পয়েন্টে জয়েন করার জন্য জাস্ট ইউজ করা হয়ে থাকে। দেন ফিডার, এটা তো আমরা বুঝতেই পারছি। জাস্ট আচ্ছা, ফিডার নিয়ে আলোচনাটা আমরা একটু পরে আসছি। দেন কারেন্ট ট্রান্সফরমার, এটার কাজ হচ্ছে লাইন দিয়ে যে পরিমাণ কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টের যে রেশিও, অর্থাৎ সাবস্টেশনের ভিতর দিয়ে বা ট্রান্সফরমারের ভিতর দিয়ে তো অনেক হাই কারেন্ট ফ্লো হয়ে যাবে, বাট কি পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ যাচ্ছে সেগুলো তো মেজার করতে হবে আমাদের। জাস্ট মিটারিং ইকুইপমেন্টের মাধ্যমে মেজার করতে হবে। জাস্ট বিল ক্যালকুলেট করার ক্ষেত্রেও আমরা মেজার করতে পারি। এছাড়া কোনো ফল্ট ক্রিয়েট হলো কিনা, যদি শর্ট সার্কিট ক্রিয়েট হয় তাহলে যে এক্সেসিভ পরিমাণ কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে কিনা, বা ওভারলোডের কারণে এক্সেসিভ পরিমাণ কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে কিনা, সেটা কিন্তু অল টাইম মনিটরিং এর মধ্যে রাখতে হয়। তো সেটা রাখার জন্য আমরা জাস্ট কারেন্ট ট্রান্সফরমারটি ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ এটার কাজ হচ্ছে কোন লাইনের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সেই ফ্লো হওয়া কারেন্টের যে রেশিওটা, সেই রেশিওটা কমে জাস্ট মিটারিং ইকুইপমেন্টে জাস্ট সেন্ড করে দেওয়া হবে। এটার উদ্দেশ্য আমরা জাস্ট কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দেখে জাস্ট বিল ক্যালকুলেট করতে পারবো। এছাড়া প্রোটেক্টিভ রিলেতেও ইনপুট দেওয়া হয়, অর্থাৎ যদি ওভারলোডের কারণে যদি এক্সেসিভ কারেন্ট ফ্লো হয়, তাহলে যেহেতু কারেন্ট ট্রান্সফরমার এটা রেশিও অনুসারে চেঞ্জ হয়ে থাকে, তো কারেন্ট ট্রান্সফরমার এটা আমাদের প্রোটেক্টিভ রিলেতে সিগন্যাল দিয়ে দিতে পারে যে
এখন কিন্তু এক্সেসিভ পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তখন প্রোটেক্টিভ রিলে সেই অনুযায়ী ডিসিশন নিবে এবং প্রয়োজনে যদি কাট অফ করতে হয় তাহলে যে সাবস্টেশনটাকে মেইন লাইন থেকে কাট অফ করে ফেলবে। দেন সার্কিট ব্রেকার, এটা তো আমরা জানি সবাই যে সার্কিট ব্রেকার কেন ইউজ করা হয়, আমাদের আইডিয়া আশা করছি আছে। সার্কিট ব্রেকার নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। দেন আইসোলেটর সুইচ, এটা হচ্ছে মেইনটেনেন্স পারপাসে ইউজ করা হয়ে থাকে। তো এটা নিয়ে সামনের স্লাইডে আলোচনা আছে, আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না। যদি সংক্ষেপে বলি, জাস্ট সাবস্টেশনে যদি মেইনটেনেন্স করার প্রয়োজন হয় তাহলে তো মেইনটেনেন্স করার সময় অবশ্যই কাজ করতে হলে মেইন লাইন থেকে, মেইন পাওয়ার লাইন থেকে ডিসকানেক্ট করে নিতে হবে। তো ডিসকানেক্ট করার জন্য এটা আইসোলেটর আমরা ইউজ করতে পারি, এটা মেইন সুইচের মতো কাজ করতে পারে বা মেইন সুইচের মতো কাজ করে থাকে। তো প্রোটেকশন রিলে, এটা তো আমরা বুঝতেই পারছি, জাস্ট যেই প্রোটেকশন রিলে গুলো কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড থাকবে। পটেনশিয়াল ট্রান্সফরমার জাস্ট ভোল্টেজ মেজার করবে, কারেন্ট এবং ভোল্টেজ মেজার করে জাস্ট সব প্রত্যেকটা সময় মনিটরিং করে ট্রাই করবে যে এখন এক্সেসিভ কোনো পরিমাণে কোনো কারেন্ট বা ভোল্টেজ ফ্লো হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে যদি ওভারলোড হয়ে যায় তাহলে কাট অফ করে দেওয়ার জন্য এই প্রোটেক্টিভ রিলেটা ইউজ করা হয়ে থাকে। তো পটেনশিয়াল ট্রান্সফরমার, এটা তো নিচে আছে, এটা তো আমরা বলেই দিচ্ছি, জাস্ট কারেন্ট ট্রান্সফরমারের সেম ফাংশনালিটি, জাস্ট কারেন্ট ট্রান্সফরমারের কাজ হচ্ছে কারেন্টের রেশিওটাকে কমিয়ে মিটারিং অথবা রিলে ইকুইপমেন্টে সেন্ড করে দেওয়া, আর পটেনশিয়াল ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে রিডিউস করে, রেশিওটা ঠিক রেখে ভোল্টেজটার ভ্যালুটা রিডিউস করে মিটারিং ইকুইপমেন্ট অথবা প্রোটেক্টিভ রিলেতে সেন্ড করা। আর ফিডার, এটা হচ্ছে আমরা ট্রান্সফরমারের যে এলটি লাইন বা লো ভোল্টেজ সাইড, সেই লো ভোল্টেজ সাইড থেকে যেহেতু ডিস্ট্রিবিউট করা হবে, তো এক একটা এরিয়াতে অথবা এক একটা প্যানেলে বা এইচটি প্যানেল, এলটি প্যানেল, যেহেতু লো ভোল্টেজ সাইডে যে এলটি প্যানেল থাকে, সেই লো ভোল্টেজ প্যানেল এলটি প্যানেল থেকে এক একটা সাইডে হচ্ছে আমরা এক একটা লাইন সেন্ড করা হবে। তো যেই লাইনের মাধ্যমে, যে লাইন থেকে চলে যাবে সেটা হচ্ছে আমাদের ফিডার। আশা করছি আমরা মোটামুটি এই পার্টটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেন আমাদের যে লাইটিং অ্যারেস্টার, যে ডিফারেন্ট কম্পোনেন্ট আছে, কিছু কম্পোনেন্ট হচ্ছে এখানে ইউজ করা হয়নি, আমরা সকল কি পয়েন্ট, যে মেইন পয়েন্ট গুলো আছে, মেইন ইকুইপমেন্ট গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। বাট যেগুলো আলোচনা করা হয়নি সেগুলো হচ্ছে লাইটিং অ্যারেস্টার। এটা সাধারণত থান্ডার স্ট্রাইকের ক্ষেত্রে, থান্ডার স্ট্রাইক তো আমরা বুঝতে পারছি, যখন কোনো থান্ডার স্ট্রাইক মানে যেটাকে বাংলায়, খাস বাংলায় বলা হয় যে ঠাটা পড়ে, যেটাকে ওইরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে সাবস্টেশনের ভোল্টেজ কিন্তু হাই, এক্সেসিভ হাই হয়ে যেতে পারে। তো সেই হাই ভোল্টেজ থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এই লাইটিং অ্যারেস্টারটি ইউজ করা হয়। তো আমরা একটা লাইটিং অ্যারেস্টার ছবি দেখতে পাচ্ছি, এগুলো ডিফারেন্ট সাইজের হয়ে থাকে। তো আমরা কিন্তু নিচের দিকে, ডান দিক থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি যে ভোল্টেজের লেভেল অনুসারে এই লাইটিং অ্যারেস্টারের সাইজ কিন্তু ইনক্রিজ হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি 0.7 কেবি থেকে 800 কেবি পর্যন্ত লাইটিং অ্যারেস্টারের যে ডিফারেন্ট রূপ, সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে 11 কেভি ভোল্টেজের একটা সাবস্টেশনে আমরা কিন্তু 12 কেভি রেটিং এর একটা লাইটিং অ্যারেস্টার ইউজ করতে পারি। তো এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, আমি হালকা একটু জাস্ট বেসিক আইডিয়া দিয়ে ট্রাই করছি। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার লাইন সার্কিট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কেবল, যে কেবল দিয়ে জাস্ট পাওয়ারটা ট্রান্সফার হবে, মেইন লাইন থেকে জাস্ট পাওয়ার ট্রান্সফার হচ্ছে। তো যদি থান্ডার স্ট্রাইকের কারণে সেই মেইন লাইনে যদি ভোল্টেজটা অনেক হাই হয়ে যায়, তো এই লাইনের যে সার্কিট বা পাওয়ার লাইনের যে কেবল, সেটা দেখতে পাচ্ছি আমাদের লাইটিং অ্যারেস্টারের মাধ্যমে গ্রাউন্ডে কানেক্ট করা আছে। তো গ্রাউন্ডে কানেক্ট করার অর্থ হচ্ছে যে এই লাইটিং অ্যারেস্টার একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সটা মোটামুটি হাই রেজিস্ট্যান্সই। তো হাই রেজিস্ট্যান্স থাকার কারণে এই পাওয়ার লাইন থেকে কিন্তু কারেন্ট আমাদের গ্রাউন্ডে ফ্লো হয়ে থাকে না। কারণ আমরা যদি এই পাওয়ার লাইন থেকে একটি কানেকশন নিয়ে জাস্ট গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিই, তাহলে তো এখান দিয়ে জাস্ট কারেন্ট ফ্লো হয়ে যাবে, অর্থাৎ শর্ট সার্কিট দিয়ে আমাদের কারেন্ট গুলো সব গ্রাউন্ডে চলে যাবে। বাট এখানে অনেক হাইলি রেজিস্টিভ থাকার কারণে জাস্ট এখান দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে থাকে না, যেহেতু রেজিস্টিভিটি কারেন্ট ফ্লোতে বাধা প্রদান করে। বাট এই যে রেজিস্টিভিটি, এটা একটা লেভেল আছে, এই রেজিস্টিভিটি এমন ভাবেই জাস্ট এখানে হিসাব করে দেওয়া যেন আমাদের যে স্পেসিফিক রেটেড কারেন্ট, সাপোজ কেবি থেকে হাই এক্সেসিভ ভোল্টেজ ক্রিয়েট হয়ে যায়, সাপোজ 15 কেবি বা 20 কেবি যদি ভোল্টেজ ক্রিয়েট হয়ে যায় থান্ডার স্ট্রাইকের কারণে, তাহলে যেহেতু লাইনে ভোল্টেজটা বেড়ে গেল, তো সেক্ষেত্রে হাই ভোল্টেজের কারণে যেহেতু এখানে হাই চার্জ ক্রিয়েট হবে, সেই চার্জগুলো ডিসচার্জ হওয়ার জন্য এই
আমাদের যে লাইটিং অ্যারেস্টার, সেই লাইটিং অ্যারেস্টারের থ্রুতে জাস্ট গ্রাউন্ডে সব এক্সেসিভ চার্জগুলো ডিসচার্জ হয়ে যাবে। তো এটা হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের রেজিস্টিভিটি থাকবে লাইটিং অ্যারেস্টারে, সেটা তো স্পেসিফিক একটা লেভেল পর্যন্ত টলারেট করতে পারে। এটা জাস্ট কন্ট্যাক্ট করা স্টার্ট করবে এবং চার্জগুলো সব ডিসচার্জ করে জাস্ট আমাদের ইকুইপমেন্ট গুলোকে প্রোটেক্ট করবে। অর্থাৎ এখান দিয়ে যদি যেহেতু এই লাইন দিয়ে আমাদের পাওয়ার ফ্লো হচ্ছে, যদি হাই ভোল্টেজ ক্রিয়েট হয়ে থাকে এবং সব ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো সাবস্টেশনের ভিতরে থাকবে বা ডিস্ট্রিবিউশন সাইডে থাকবে সেগুলোকে যদি টাচ করে, তাহলে তো ইনস্ট্রুমেন্ট গুলো নষ্ট হয়ে যাবে। হাই ভোল্টেজ রেটেড যে ভোল্টেজ তার থেকে ভোল্টেজ যদি হাই হয়ে যায়, তো সেই হাই ভোল্টেজ গুলো যদি আমরা এখান থেকে ডিসচার্জ করে ফেলি, তাহলে আমাদের ইকুইপমেন্ট গুলো প্রোটেক্টিভ থাকবে। আশা করছি আমরা ক্লিয়ার। দেন আইসোলেটর সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। তো আমরা প্রিভিয়াস স্লাইডে যখন আইসোলেটর নিয়ে আলোচনা ছিল, তো তখন আমি বলেছিলাম সামনের স্লাইডগুলোতে বিস্তারিত আলোচনা থাকবে আইসোলেটর নিয়ে। তো আইসোলেটর একটা মোটামুটি একটা ডিসকানেক্টর সুইচ, এটা হচ্ছে ডিসকানেক্ট করা হয় মেইনটেনেন্স পারপাসে। তো দুইটি ছবি আমরা দেখতে পাচ্ছি 3 ফেজ লাইনের। তো এটা কিভাবে অপারেট করা হয়, তো এটা তো আমরা দেখেই বুঝতে পারছি। জাস্ট এটাকে যদি আমরা মেকানিক্যালি, এটা দুই টাইপের হতে থাকে। আমরা চাইলে কিন্তু মেকানিক্যালি এটাকে অন অফ করতে পারি বা কানেক্টেড অথবা ডিসকানেক্টেড করতে পারি। এখানে কিছু হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এই যে রেড কালারের হ্যান্ডেল আছে দেখতে পাচ্ছি। জাস্ট হ্যান্ডেল দিয়ে যদি এটাকে মুভ করাই, তাহলে এটা জাস্ট একটি আরেকটি থেকে ডিসকানেক্ট হবে। তো কিভাবে সেটা বোঝার জন্য আমরা পরের স্লাইডে যাব। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ আইসোলেটর, বাট এগুলো 3 ফেজ আইসোলেটর। আমরা সিঙ্গেল ফেজ আইসোলেটরও কিন্তু পারচেস করতে পারবো। তো এটা আমি তো বলেই দিচ্ছি যে ডিসকানেক্ট করার জন্য মেইন লাইন থেকে মেইনটেনেন্স পারপাস ইউজ করা হয়। বাট সেটা কিভাবে, এটা বোঝার জন্য এখানে একটা ভিডিও ছিল, জাস্ট ভিডিওটা আমরা অন করছি। আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা মেকানিক্যাল প্রসেসে, জাস্ট মেকানিক্যাল প্রসেসে এটা কানেক্টেড এবং ডিসকানেক্ট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিসকানেক্ট করা ছিল, আবার কানেক্ট করা হলো। আমরা দুইটি আইসোলেটর অপারেট করে দেখলাম। তো আমরা আবার একটু দেখি, এটা হচ্ছে ছোট সাইজের কিছু আইসোলেটর গুলো। জাস্ট এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা দিয়ে জাস্ট এটাকে কানেক্ট করা হলো। কানেক্ট এবং ডিসকানেক্ট আমরা শুরু থেকে একটু দেখা ট্রাই করি। সাপোজ এটা এখন ডিসকানেক্টেড আছে, এটা কানেক্ট করে ফেলা হলো, আবার এটাকে ডিসকানেক্ট করা হবে। যে ডিসকানেক্ট করে ফেলছে, ডিসকানেক্ট এবং কানেক্ট করা যাবে। এবং এটা হচ্ছে এখন ডিসকানেক্টেড আছে, জাস্ট মেকানিক্যাল একটা সুইচের মাধ্যমে এটাকে কানেক্ট করে ফেলা হলো। তো এভাবে জাস্ট আমরা আইসোলেটর গুলো জাস্ট অপারেট করা হয়ে থাকে। এটা নর্মাল প্রসেস, এটা তেমন কিছুই না। দেন আমাদের যে সিটিপিটি বা কারেন্ট এবং পটেনশিয়াল ট্রান্সফরমার, এগুলো সাবস্টেশন ইউজ করা হয়ে থাকে প্রোটেক্টিভ এবং মেনটেনেন্স মনিটরিং পারপাসে। তো এগুলো কিভাবে কানেক্ট করতে হয় সেটা তো আমাদেরকে জানতে হবে। তো কানেক্ট কিভাবে করতে হয় সেটা জানার জন্য আগে হচ্ছে আমরা কিছু দুটি ছবি দেখতে পাচ্ছি সিটিপিটি। আমাদের বাম সাইডে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু আমাদের পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমার। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি লিখাই আছে কিন্তু ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার। আর ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এটা যে কারেন্ট ট্রান্সফরমার সেটা কিন্তু জাস্ট নেম প্লেটে লিখে আছে। আমরা কিন্তু এই যে সাইডে দেখতে পাচ্ছি কারেন্ট ট্রান্সফরমার। তো নর্মালি ট্রান্সফরমারের যেই দুইটি টার্মিনাল থাকে, চারটি টার্মিনাল থাকে। একটা প্রাইমারি সাইডে দুইটি টার্মিনাল থাকে এবং সেকেন্ডারি সাইডে দুইটি টার্মিনাল থাকে। তো এইরকম ট্রান্সফরমারের ঠিক সেরকম আছে। সাপোজ পটেনশিয়াল ট্রান্সফরমারটা যদি আমরা একে একে দেখা ট্রাই করি, এই সাইডে হচ্ছে আমাদের সেকেন্ডারি দুইটি টার্মিনাল, যে স্ক্রু দেখতে পাচ্ছি সেকেন্ডারি টার্মিনাল আমরা এখানে কানেক্ট করবো। এবং এখানে কিন্তু জাস্ট এলভি দ্বারা লেখা আছে যে লো ভোল্টেজ সাইড। পটেনশিয়াল ট্রান্সফরমার সাধারণত প্রাইমারি সাইডে হাই ভোল্টেজ সাইড কানেক্ট করা হয়ে থাকে এবং সেকেন্ডারি সাইডটা লো ভোল্টেজ সাইডে কানেক্ট করা হয়ে থাকে। অর্থাৎ প্রাইমারি সাইডটা আমাদের হাই ভোল্টেজ লাইনের সঙ্গে কানেক্টেড থাকবে এবং সেকেন্ডারি সাইডটা চলে যাবে মিটারিং ইকুইপমেন্টে, যেখানে ভোল্টেজটা লো করে সাপ্লাই দেওয়া হবে। তো এটা আমরা এলভি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড এবং এই দুইটি হচ্ছে আমাদের সেকেন্ডারি টার্মিনাল। সেকেন্ডে আর প্রাইমারি সাইড হচ্ছে আমাদের ওই সাইডে আছে। ওই সাইডে গেলে আমরা সেরকম ভাবে এইচভি লেখা দেখতে পাবো, যে হাই ভোল্টেজ সাইড। তো দুইটি প্রাইমারি এবং দুইটি সেকেন্ডারি টার্মিনাল থাকে। তো এটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। এবং কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দুইটি প্রাইমারি টার্মিনাল থাকবে। তো এই যে বড় সাইজের যে দুইটি পাত আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের
জাস্ট প্রাইমারি সাইড, এবং আমরা কিন্তু P1 P2 লেখা দেখতে পাচ্ছি। এই সাইডে কিন্তু আমাদের P2 লেখা আছে এবং ওই সাইডে কিন্তু P1 লেখা থাকবে, অর্থাৎ প্রাইমারি সাইড এই দুইটি। সেকেন্ডারি সাইড হচ্ছে আমাদের উপরের দিকে, এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি S1 S2 লেখা আছে। এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, অর্থাৎ মেইন হাই ভোল্টেজ বা মেইন যে লাইনটা থাকবে, ট্রান্সফরমার যে মেইন পাওয়ার লাইনটা থাকবে, সেটা আমরা প্রাইমারি সাইডে কানেক্ট করব, এবং যেই লাইনটা আমাদের মিটারিং ইকুইপমেন্ট বা প্রোটেক্টিভ রিলেতে সিগন্যাল নিয়ে যাবে, সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডে কানেক্ট করব। তো আমরা যেহেতু প্রাইমারি সেকেন্ডারি সাইড দেখা হয়ে গেল আমাদের কারেন্ট এবং পটেনশিয়াল ট্রান্সফরমারে, তো আমরা একটু কানেকশনটা কিভাবে হয় সেটা একটু দেখা ট্রাই করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিলিটি গ্রিড আছে, 3 ফেজ ইউটিলিটি গ্রিড, একটি ট্রান্সফরমার আছে, মিটারিং ইকুইপমেন্ট আছে। অর্থাৎ মিটার, এটা সাধারণত আমাদের বাসা বাড়িতে যে মিটার গুলো ইউজ করি সেগুলোতে তো সাধারণত এই সিটিপিটি কানেক্ট করার মতো টার্মিনাল থাকে না, বাট সাবস্টেশনের যে মিটার থাকবে সেই মিটার গুলোতে কিন্তু আমাদের সিটি এবং পিটি কানেক্ট করার কিন্তু টার্মিনাল থাকবে। তো আমরা একে একে দেখা ট্রাই করি। শুরুতে হচ্ছে আমরা একটা সিটি এবং একটা পিটি নিয়ে নিচ্ছি। একটা না, আমাদের একটা ফেজের জন্য জাস্ট একটা সিটি এবং একটা পিটি তে লাগবে, আর 3টা ফেজের জন্য 3টা সিটি এবং 3টা পিটি। তো আমরা যদি শুরুতে কানেক্ট করতে চাই, প্রথমে আমরা সিটিটা কানেক্ট করব মেইন যে গ্রিড 3 ফেজ লাইন বা ইউটিলিটি গ্রিড থেকে। আমরা একটা কানেক্ট করছি ট্রান্সফরমার যে প্রাইমারি ওয়ান, অর্থাৎ প্রাইমারি সাইডের 1 নম্বর টার্মিনালে আমরা কানেক্ট করছি ইউটিলিটি গ্রিডের মেইন লাইনটা। আসলে গ্রিড থেকে না, গ্রিড থেকে আমাদের মেইন যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার চলে যাবে লাইন। তো আমরা মেইন লাইন থেকে জাস্ট একটা টার্মিনালে কানেক্ট করলাম, P1 টার্মিনালে কানেক্ট করলাম একটি লাইন। দেন P2 লাইনটা আমরা কোথায় কানেক্ট করব? ট্রান্সফরমারের ট্রান্সফরমার যে হাই ভোল্টেজ যে সাইড আছে, লো ভোল্টেজ সাইডেও সিটি কানেক্ট করা যায়, বাট আমরা জাস্ট একটি সাইড দেখাচ্ছি, হাই ভোল্টেজ সাইড দেখাচ্ছি, এবং লো ভোল্টেজ সাইডের ক্ষেত্রে তো জাস্ট এই কানেকশনটা লো ভোল্টেজ সাইডেই চলে যাবে, বা লো ভোল্টেজ যে বুশিং আছে সেখানে চলে যাবে, তেমন কিছুই না। তো একটি P1 P2, একটা হচ্ছে গ্রিড থেকে চলে আসছে, আর একটা হচ্ছে কোথায় চলে যাচ্ছে আমাদের ট্রান্সফরমারে। তো এক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো যে এই ট্রান্সফরমারটা, এটা কিন্তু যেহেতু এটা কারেন্ট মেজার করবে, এই ট্রান্সফরমারের কাজ হচ্ছে কারেন্ট মেজার করে, এবং কারেন্ট মেজার করা হয় সিরিজে। তো সেক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফরমারের যে প্রাইমারি ওয়াইন্ডিং, সেটা কিন্তু সিরিজে কানেক্টেড আছে আমাদের গ্রিড থেকে বা ইউটিলিটি গ্রিড থেকে যে ট্রান্সফরমার পর্যন্ত লাইন চলে গিয়েছে, সেই লাইনের মাঝখানে আমাদের এই ট্রান্সফরমারটা কিন্তু, বা ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংটা কিন্তু সিরিজে কানেক্টেড আছে। তো আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং জাস্ট কানেক্ট করা হয়ে গেল, দেন সেকেন্ডারি ওয়াইন্ডিংটা কোথায় কানেক্টেড থাকবে? আমাদের S1 কানেক্টেড থাকবে হচ্ছে মিটারিং ইকুইপমেন্টের সঙ্গে। আমরা S1 S2, এটা হচ্ছে রেড ফেজের জন্য, একটা ফেজের জন্য S1 S2 থাকলো। তো আমরা S1টা কানেক্ট করে ফেলবো মিটারিং ইকুইপমেন্টের একটি টার্মিনালে, আরেকটি টার্মিনালে আমরা S2 কানেক্ট করব। তো এভাবে জাস্ট একদম ইজি, জাস্ট মিটারের যে S1 S2 দুইটি টার্মিনাল থাকবে একটা স্পেসিফিক ফেজের, তো সেই ফেজের S1 S2 টার্মিনালে আমরা পটেনশিয়াল না, আমাদের কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি দুইটি টার্মিনাল কানেক্ট করব, এবং প্রাইমারি দুটি টার্মিনাল হচ্ছে যে সিরিজে কানেক্ট করা হবে ইউটিলিটি গ্রিড থেকে ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ সাইড, সেই সাইডে অর্থাৎ মেইন লাইনের সাথে যে সিরিজে কানেক্ট করা হবে, একদম ইজি। এটা হচ্ছে একটি সিটি আমরা কানেক্ট করে ফেললাম, দেন বা কারেন্ট ট্রান্সফরমার কানেক্ট করে ফেললাম, দেন পিটিটা আমরা কিভাবে কানেক্ট করব? তো এই যে প্রথমে আমরা কানেক্ট করেছিলাম মেইন লাইন থেকে, তো সেই যেই মেইন লাইনে আমরা সিটি কানেক্ট করেছি জাস্ট P1 টার্মিনাল বা প্রাইমারি ওয়াইন্ডিং এর একটা টার্মিনাল থেকে, তো সেই একটি টার্মিনাল আমরা কানেক্ট করে ফেলছি পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে বা প্রাইমারি ওয়াইন্ডিং এর জাস্ট একটি টার্মিনালে। দেন আরেকটা টার্মিনাল কি করব? আমাদের এই পটেনশিয়াল ট্রান্সফরমার কিন্তু সিরিজে কানেক্ট থাকবে না, এটা কিন্তু কানেক্টেড থাকবে হচ্ছে প্যারালালি। তো প্যারালালি কানেক্টেড থাকলে আমরা একটু আইডিয়া করে ট্রাই করি যে P2, আমরা এখন কানেক্ট করছি P1 টার্মিনাল, P2 টার্মিনালটা আমাদের কোথায় কানেক্ট হওয়া উচিত? তো P2 টার্মিনাল আমাদের কানেক্ট হবে হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে, অর্থাৎ নিউট্রালের সঙ্গে। আমাদের পটেনশিয়াল বা মিটারের যে নিউট্রাল পয়েন্ট আছে, সেই নিউট্রাল পয়েন্টের সঙ্গে আমরা কানেক্ট করব সেকেন্ডারি প্রাইমারি ওয়াইন্ডিং এর যে 2 নম্বর টার্মিনালটা। এবং নিউট্রাল পয়েন্ট তো সাধারণত সাবস্টেশনে গ্রাউন্ডিং করাই থাকে। আর্থিং নিয়ে যেহেতু আমাদের আলোচনা হয়েছে, আমরা জানি যে সিস্টেম আর্থিং এর জাস্ট নিউট্রাল পয়েন্টে আর্থিং গ্রাউন্ডিং করা হয়ে থাকে। অর্থাৎ এটা কিন্তু এখন প্যারালালি কানেক্টেড থাকলো।
দেন সেকেন্ডারি যে সাইট, এটা হচ্ছে আমরা P1 এবং P2 প্রাইমারি ওয়াইন্ডিং এর দুইটি টার্মিনাল আমরা কানেক্ট করে ফেলেছি। এখন সেকেন্ডারি সাইডে লো ভোল্টেজ সাইডের যে S1 টার্মিনাল সেটা কানেক্টেড হবে। জাস্ট পটেনশিয়াল পিটি যে কানেক্টর থাকবে মিটারের, আমরা দেখতে পাচ্ছি 3টা ফেজের জন্য জাস্ট 3টা লাইন দেওয়া হয়েছে, L1 L2 L3। তো এর মধ্যে একটা লাইন তো অবশ্যই পিটির সিঙ্গেল ফেজ, একটা ফেজের যে পিটি সেটার সঙ্গে কানেক্টেড হবেই। তো সেকেন্ডারি সাইডের যে 1 নম্বর টার্মিনাল সেটা আমরা কানেক্ট করে ফেলছি পটেনশিয়াল ট্রান্সফরমারের একটি টার্মিনালের সঙ্গে। দেন সেকেন্ড S2 টার্মিনাল অর্থাৎ সেকেন্ডারি সাইডের যে 2 নম্বর টার্মিনাল সেটাও আমরা নিউট্রালের সঙ্গে কানেক্ট করে ফেলবো। অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটি সাইডেরই যেই 2 নম্বর টার্মিনাল আছে সেই 2 নম্বর টার্মিনাল থাকবে নিউট্রালের সঙ্গে, এবং প্রাইমারি সাইডের একটি টার্মিনাল তো অবশ্যই মেইন লাইনের সঙ্গে কানেক্টেড থাকবে, এবং সেকেন্ডারি সাইডের একটি টার্মিনাল কানেক্টেড থাকবে মিটারের সঙ্গে। এটা কিন্তু এখন প্যারালালি কানেক্টেড আছে। এটা হচ্ছে আমরা একটা সিটি এবং একটা পিটির কানেকশন কিভাবে হলো সেটা দেখলাম। বাট থ্রি ফেজ সিস্টেমে 3টা ফেজের ক্ষেত্রে তো আমাদের 3টা সিটি এবং পিটি কানেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আরো 2টি সিটি এবং পিটি নিচ্ছি, এবং সেটার কানেকশন গুলো জাস্ট সেম প্রসেসে হচ্ছে। জাস্ট আমাদের যে প্রাইমারি ওয়াইন্ডিং আছে, প্রাইমারি ওয়াইন্ডিং একটি কানেক্ট করব হচ্ছে ইউটিলিটি গ্রিডের সঙ্গে, এবং আরেকটি কানেক্ট করব আমাদের ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের সঙ্গে, অর্থাৎ সিরিজে কানেক্ট করলাম। তো সেকেন্ডারি যে 2টি ওয়াইন্ডিং আছে সেই 2টি ওয়াইন্ডিং চলে যাবে আমাদের মিটারের যে S1 S2 টার্মিনাল আছে সেই S1 S2 টার্মিনালে। এবং নেক্সট যেই ফেজটা আছে, যেই কারেন্ট ট্রান্সফরমার আছে সেটা তো সেম কানেকশন, এবং পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের সেম। তো এটার কানেকশন, পটেনশিয়াল ট্রান্সফরমারের কানেকশনটা এখনো দেখানো হয়নি, জাস্ট আরেকটা টোকা দিয়ে আমরা পটেনশিয়াল ট্রান্সফরমারের কানেকশনটাও দেখিয়ে দিলাম। জাস্ট প্রাইমারি ওয়াইন্ডিং এর যে 1 নম্বর সাইড সেটা আমাদের কানেক্টেড থাকবে মেইন লাইনের সঙ্গে, এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে 1 নম্বর সাইড সেটা কানেক্টেড করা থাকবে মিটারিং ইকুইপমেন্টের সঙ্গে, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে 2 নম্বর সাইড সেটা কানেক্ট বা 2 নম্বর টার্মিনাল সেগুলো অবশ্যই নিউট্রালের সঙ্গে কানেক্টেড করে দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি সেভাবে কানেক্ট করা হয়েছে। তো এভাবে জাস্ট সিটি এবং পিটিটা কানেক্ট করতে হয়। তো আমাদের ক্লাসটা আজকে একটু মোটামুটি শর্ট হয়ে গেল অনেক, তবে আগের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল।